আজকে আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। আপনারা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেনে উঠে ব্যারাকপুর আসতে পারেন। আমি দমদম থেকে ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুরের ট্রেন ধরেছি, শিয়ালদা ব্যারাকপুর লোকালে। ব্যারাকপুর এসে নেমেছি। একটু স্টেশন থেকে একটু বেরিয়ে হেঁটে অটো ধরতে হবে। অটোতে 10 টাকা নেবে। তালপুকুর বললে পারে যে মা অন্নপূর্ণা মন্দির তালপুকুর যাব, তাহলে ওইখানে নামলে 10 টাকা। আজকে আমার নতুন একটা ব্লগ, অনেকজনা বানিয়েছে কিন্তু আমার ভিডিওতে নতুন একটা ব্লগ। আজকে আমার গন্তব্য হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। এই দেখছেন গোপাল মেডিকেল হল আছে, এই রাস্তা দিয়ে আপনাকে সোজায় যেতে হবে। সোজা যাওয়ার পরে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। আর যদি বয়স্ক মানুষ আসে তাহলে অবশ্যই টোটো করে যাওয়া উচিত। আর যাওয়ার পথে একটা জগন্নাথ মন্দির পড়ছে, খুব সুন্দর, ছোটোর মধ্যে। এটা সিংহদ্বার। তারপর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে দর্শন করাবো আর নিজেও দর্শন করব। ওপরে স্বয়ং নারায়ণ লক্ষ্মীর মূর্তি করা আছে। ডান মন্দিরটাও খুব সুন্দর। আর এখানে গরুড় মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে। তারপরে জগন্নাথ। আর এই যে নবগ্রহ মূর্তি, ওপরে নবগ্রহের বিগ্রহ অঙ্কন করা আছে। খুব সুন্দর, জগন্নাথের মূর্তিটা খুব সুন্দর। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান এখানে নাম লেখাতে পারেন। তারপরে আমি মন্দির দর্শন করে এবার আমি অন্নপূর্ণা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। এই দেখছেন যে এখানে অন্নপূর্ণা মন্দির আর গান্ধীঘাট লেখা আছে, অ্যারো দেওয়া আছে। ডান দিকে পড়বে গান্ধীঘাট আর বাঁ দিকে পড়বে অন্নপূর্ণা মন্দির। এই অ্যারো দেওয়া থেকে আপনাকে চলে যেতে হবে একটুখানি, সামান্য 2 মিনিট। অন্নপূর্ণা মন্দির দর্শন করে আমি গান্ধীঘাটও দর্শন করাবো। চলে এসেছি অন্নপূর্ণা মন্দির। দক্ষিণেশ্বরের আদলে খুব সুন্দর মন্দির। আর সামনেই আপনি ফুল আর মিষ্টি পেয়ে যাবেন। এখানেই দোকান আছে, আশেপাশে মিষ্টির দোকান তো আছে, আর সামনেই পুজোর ডালাও পেয়ে যাবেন। আর এখানে এরিয়াটা খুব বিশাল, সুবিশাল। আর এটা হচ্ছে মেন তোরণ, উপরে সিংহ আছে, এটাকে সিংহদ্বার বলে। দক্ষিণেশ্বরের থেকে একটু ছোট, কিন্তু দক্ষিণেশ্বরের মতনই দেখতে একবারে, দক্ষিণেশ্বরের আদলে। আজকে আমি চলে এসেছি অন্নপূর্ণা মন্দির। এটা হচ্ছে একবারে দক্ষিণেশ্বরের আদলে মা অন্নপূর্ণা মন্দির। চলুন সব ঘুরে দেখাবো, যাওয়া যাক তাহলে। এটা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবীর স্ট্যাচু করা আছে। তারপরে আমি চলে গেলাম প্রসাদ কক্ষে, কুপন কেটে নেব, সেই জন্য প্রসাদ ঘরটাও একবার দেখিয়ে নিই। এটা ভোগ ঘর, ভোগ রান্না হচ্ছে। আর কিছু মহিলারা সবজি কাটছে। কুপন আমার 120 টাকা নিয়েছে। এখানে 2টোর সময় প্রসাদ দেবে। আর এখানে 6টা শিব মন্দির আছে। মাঝখান দিয়ে রাস্তা আছে, এদিকে 3টে ওদিকে 3টে, আর এদিকে অফিস রুম।
মন্দিরটা শিব মন্দির দর্শন করছি। আর এই যে বেলগাছটা দেখছেন, এই বেলগাছটা অনেক প্রাচীন ছিল, মানে স্বয়ং রামকৃষ্ণ লাগিয়েছিলেন। সেই গাছটা ভেঙে যাওয়া একটা নতুন চারা গাছ লাগানো হয়েছে। এখানে রামকৃষ্ণ এসে বিশ্রাম নিতেন, এই গাছের তলায় বসতেন। এই মন্দিরটি রামকৃষ্ণ দেবের হাতেই প্রতিষ্ঠিত হয়েছে, মানে উদ্বোধন হয়েছে। প্রতিষ্ঠা জগদম্বা দেবী করেছেন, কিন্তু উদ্বোধনটা রামকৃষ্ণর ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং উদ্বোধন করেছেন। উনি যে ঘরটা বিশ্রাম করতেন সেই ঘরটা ধ্যান ঘর লেখা আছে, কিন্তু এখন বন্ধ আছে, পরে আমি দেখাবো। তারপরে দেখাচ্ছি নান মন্দিরটা, খুব সুবিশাল একটা নান মন্দির। এখানে বিশ্রাম নিলে খুব শান্তি, মানে একটা ঠান্ডা নীরব শান্তি অনুভব হবে। মন্দিরটা খুব অপূর্ব। আর নান মন্দিরটা তো মানে বহু প্রাচীন বলে নাকি খুব সুন্দর। আর এই হচ্ছে মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার মূর্তিটি পুরো সোনার, আর এই যে সিংহাসনটার উপর আর স্বয়ং মহাদেব হচ্ছে অষ্টধাতুর। দর্শন হলো। এবার আমরা যাব ঘাটে। এখানে সামনেই গঙ্গার ঘাট আছে, দর্শন করব। এই দুটো মন্দিরে, এই যে তিনটে শিব মন্দির আর এই তিনটে শিব মন্দির, তার মাঝখানে দিয়ে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে ঘাটে যাওয়ার পথ। মানে গেট থেকে দেখা যাবে একবারে গঙ্গার ঘাট। 1 মিনিটে হাঁটা পথ। গঙ্গার ঘাটের পাশে শিব মন্দির আছে। গঙ্গা স্নান করে আপনি শিব মন্দিরে জল ঢালতে পারেন। আবার অন্নপূর্ণা মন্দিরেও শিব আছে, সেখানেও জল ঢালতে পারেন যদি সোমবার, শ্রাবণ মাস বা শিবরাত্রি পালন করে থাকেন। আর গঙ্গা জলটা খুব সুন্দর লাগছে। এখান থেকে গঙ্গা দর্শন করতে অপূর্ব, খুব ভালো লাগবে। যদি আসেন মা অন্নপূর্ণা মন্দির, গঙ্গাঘাটটা অবশ্যই দর্শন করা দরকার। কেন এত সুন্দর প্রকৃতি, অপরূপ সৌন্দর্য, না দেখলে মিস করবেন, খুব ভালো লাগবে। এখানে প্রচুর মানুষ স্নান করছে, গঙ্গা স্নান করছে, পুজো দেবে। যাওয়ার পথে আমরা শিব মন্দিরটাও দর্শন করিয়ে দেব, চলুন। এই দেখুন, এই শিব মন্দির পড়ছে। তারপরে অন্নপূর্ণার মন্দিরের ওপরে এই যে খোপ করা আছে পায়রাতে থাকার জন্যে, নান মন্দিরের ওপরে। আর এখানে ঠান্ডা পানীয় জলের এখানে ব্যবস্থা আছে। আবার এই দেখছেন অফিস ঘরের কাছে যেখানে খাওয়ার পরিবেশন করা হয় সেখানে। তারপরে চলে এসেছি আমি গান্ধীঘাট। গান্ধীঘাটে কাজ চলছিল বলে পার্কটা বন্ধ আছে। চলুন গান্ধীঘাটটা তো দর্শন হোক। এখানে অনেক কাজ চলছে, প্রায় 1 বছর টাইম লাগবে বলল। গান্ধীঘাটটা খুব সুন্দর, কিন্তু কাজ চলছে বলে গান্ধীঘাটে নামতেও দেয়নি। এবার ছবি তোলাও নিষেধ, তাও আমি একটু তুলেছিলাম। অন্নপূর্ণা মন্দির থেকে টোটো করে এসেছি, 20 টাকা আসতে, 20 টাকা যেতে। আমি একবারে রিজার্ভ করে এসেছি, 40 টাকার মধ্যে
আমি এবার গান্ধীঘাটটা ঘুরতে এসেছি, এত কাছে যখন এসেছি গান্ধীঘাটটা একটু দেখে যাই। খুব সুন্দর জায়গাটা। পার্কে কাজ চলছে বলে পার্কটা বন্ধ আছে, কিন্তু ঘাটটা খুব সুন্দর। চলুন ঘুরে দেখাবো। আর অন্নপূর্ণা মন্দিরটা তো খুব সুন্দর, আমরা দেখবেন খুব ভালো লাগবে। এইটা হচ্ছে গান্ধীঘাট। গান্ধীঘাট দর্শন করে ফিরে যাব। টোটো করে ফিরে যাচ্ছি। এবার ওখানে দুপুরে ভোগ আরতি দেখব, ভোগ প্রসাদ গ্রহণ করব। আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরে ঠাকুর রামকৃষ্ণদেব বিশ্রাম নিতেন। রামকৃষ্ণদেব উল্টো রথের দিন, ঠিক উল্টো রথের দিন দক্ষিণেশ্বর থেকে নৌকায় করে এই অন্নপূর্ণা ঘাটে নেমে সরাসরি এসে দেবগাছতলায় পৌঁছে। আমার যত মত তত করে উনারই মানে। আমার মতে আমরা যদি রামকৃষ্ণদেবকে স্বয়ং দেখতে পেতাম, সেই সময়ে অর্ধেক পাপ খণ্ডন। আমরা ওনাকে দেখতে পাইনি। উনি এই ঘরে থাকতেন, সেখানে কবে ঘুরে আমরা দেখতাম। উনি দেবগাছতলায় বসতেন। আমি যাওয়ার সময় বলবো যে একটা মাথা ওই ব্যারিকেড করে লেখাটা মুছে গেছে। ওখানে উনি বসে তপ করতেন। আর নিরিবিলি থেকে এই ঘরটাই উনি থাকতেন। এইবার ছোট মা, মেয়ে রানীমা জগদম্বার দাবি, মা তোমার দক্ষিণেশ্বরের মন্দিরে 12টা সিট, আমার রামকৃষ্ণের পিছন দিক থেকে বলছেন, জগদম্বা সবাইকে মা বল, তুমি আমার কথা মেনে নিতে তো বলতে ঠাকুর আমার কথা মাথা পেতে নেব। আমি মায়ের কাছে আবদার করেছি। বলছে তোর আবদারের আগে রাম না জন্ম হওয়ার আগে রামায়ণ করে তোর আগেই আমি এখানে নকশা করে দিয়েছি। কিসের নকশা? তুই মেয়ে 1855 সাল দক্ষিণেশ্বরের মন্দির, তোর মা 20 বছর আগে এসেছে, অনেক আগে তোর এমনি বড়, মা বড়, মেয়ে ছোট, বয়সের দিক থেকেও ছোট। তাই আমি এখানে নকশা করে দিয়েছি, যারা যখন মন্দির করবে মেয়ের মন্দির ছোট। তাই দক্ষিণেশ্বর থেকে এই মন্দিরটা হাইতে। আর তুই মার সমান তুই মন্দির পাবি না 12টা। তুই মায়ের উপরে উঠবি না, তাকে তোর মায়ের নিচে থাকতে হবে। তাই রামকৃষ্ণদেব নির্দেশে জায়গা অনেক মেয়ের জানবাজারে দুজন ভক্ত 500 জিলিপি মিষ্টির দোকান থেকে কিনে দক্ষিণেশ্বরের ঠাকুর জিলিপি ভালোবাসতেন। যখন মিষ্টির দোকান থেকে জিলিপিটা নিল, তখন ওই একটা কুকুর ছুটে গেল। ভক্ত দুটো কুকুরটাকে তাড়িয়ে দিল। দক্ষিণেশ্বরে এসে কোথায় জানবাজার, কোথায় দক্ষিণেশ্বর, ঠাকুরের হাতে জিলিপি পুলিটা দিলে ঠাকুর ওটা ছুঁড়ে ফেলে দিল। ঠাকুর কেমন জিলিপি ভালোবাসেন, আমরা কিন্তু আমি ছুঁড়ে ফেলে আমাদের মনে গেল। বলে ওর থেকে আমার মনে আরো বেশি ব্যথা, আমি যখন খেতে চেয়েছিলাম তাই কখন বলছি আমি তো সব দক্ষিণেশ্বর, তাই বলতে বিব্রত অন্তর্যান ভগবান। ওই জন্য আমরা ওনার সময় যদি মানছি, আমরা যদি কৃষ্ণের যুগের বংশ হতাম, আমার মনে হয় এই পৃথিবীর যত লোক আছে কংসের থেকেও কংসের স্বয়ং ভগবান আছে। কৃষ্ণের কাছে মৃত্যু হয়েছে, স্বর্গলোক প্রাপ্ত হয়েছে। আজকে আমরা পৃথিবীর লোক এত খারাপ হয়ে গেছে, দেখেন সব দিকে। আমি মানে অন্য কোনো কথা বলছি না, আমি একটু বাংলাদেশ কথা বলছি। ওনার বাড়ি যশোরের তখন রাজনীতি
অবিভক্ত বাংলা ভারতবর্ষ। তখন জমিদারি জমিদারি আরও প্রচুর ব্যক্তি, তাই আমি বাবার সাথে নিয়েছি। আমি বাংলাদেশ কথা বলছি, বাংলাদেশে আমরা খবর পেপার দেখছি কি বড় চলছে, একটু এই দেয়ালে সব পূর্বপুরুষদের ছবি আছে। এটা মা শারদামণি, আরও আছে রানী রাসমণির ছবি আছে। এই বাচ্চারা পায়রাগুলা খেয়ে গম দিচ্ছে, খুব ভালো একটা দৃশ্য, অপূর্ব। তারপরে এই ভোগ নিবেদন করবে এবার মা অন্নপূর্ণা। ভোগ নিবেদনের জন্য ভোগ নিয়ে যাচ্ছে, তারপরে ভোগ আরতি হবে। এবার ভোগ আরতি হচ্ছে, ভোগ নিবেদন হয়ে গেছে। তারপরে সেই ভোগ নিয়ে গিয়ে প্রসাদ হবে, তখন ভক্তরা গ্রহণ করতে পারবে। ভোগ আরতি হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি প্রসাদের জায়গায়। এখানে লম্বা করে এক জায়গা আছে বারান্দাটায়, আমরা প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদে কী কী মেনু আছে আমি সব লিখে দিচ্ছি। আমার প্রসাদ গ্রহণ হয়ে গেছে। এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকের মতো বিদায়, টাটা।